সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স থেকে ডিএসসিসি 15 পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চীনে আফিম যুদ্ধের কারণ কি। 20 নম্বরের এই প্রশ্নের উত্তর আলোচনা করবো এই ভিডিওতে এবং এর উত্তরপত্র ভিডিও শেষে অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, চীনে আফিম যুদ্ধ হয় পরপর দুটি, প্রথম ইঙ্গো চীন যুদ্ধ এবং দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ, বা বলা যায় প্রথম আফিম যুদ্ধ এবং দ্বিতীয় আফিম যুদ্ধ। তা আমরা এটাও জানি যে চীন পাশ্চাত্য শক্তির কাছ থেকে বহুদিন তারা কিন্তু নিজেদেরকে আত্মগোপন করে রেখেছিল, পাশ্চাত্য শক্তির কাছে নিজেদেরকে উন্মুক্ত করেনি। কারণ চীনারা বিশ্বাস করত যে বিদেশি শক্তি এরা নিকৃষ্ট, বিদেশি জাতিগুলি নিকৃষ্ট এবং চীনা জাতি উৎকৃষ্ট, তারাই শ্রেষ্ঠ জাতি। এই জন্য তারা নিজেদেরকে এই পাশ্চাত্য শক্তি থেকে তারা অনেকটা দূরে রেখেছিল, নিজেদের চারিধারে একটা বেড়া জাল দিয়ে রেখেছিল তারা। কিন্তু সেই বেড়া জাল ভেঙে পাশ্চাত্য শক্তিবর্গ চীনে প্রবেশ করে এই আফিম যুদ্ধের ভিতর দিয়ে। তো প্রথম আফিম যুদ্ধের পর নানকিং এর সন্ধি হয় এবং সেই সন্ধিতে চীনের উপরে অনেকগুলো শর্ত চাপিয়ে দেওয়া হয়। চীনের বিভিন্ন বন্দরগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, প্রায় 5টি বন্দর, চীনের বন্দর বিদেশি শক্তির কাছে উন্মুক্ত হয়। এর আগে শুধুমাত্র ক্যান্টন বন্দরে এই বিদেশিরা বাণিজ্য করতে পারত, সেটাও ছিল বছরের একটা নির্দিষ্ট সময়। বাকি সময়টা তাদের ম্যাকাও বন্দরে থাকতে হতো, আর কিছু বছরের একটা নির্দিষ্ট সময় তাদের ক্যান্টনে এসে কিন্তু বাণিজ্য করতে হতো। এটাকে আমরা বলি ক্যান্টন বাণিজ্য, যেটা একটা আলাদা প্রশ্ন। তা চীন দীর্ঘদিন ধরে নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তারা মনে করেছিল এবং তারা এই সমস্ত পাশ্চাত্য দেশগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল, যাকে আমরা বলি চীন কেন্দ্রিকতা। এটার উপরেও কিন্তু একটা টিকা প্রশ্ন আছে, যার ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে। তো দেখো, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই আফিম যুদ্ধের কারণগুলো কি ছিল। তা দেখো, চীনে প্রথমে ইংল্যান্ড সেখানে বাণিজ্য করতো এবং পর্তুগিজরা। তা ইংল্যান্ডের বণিকরা সেখানে আফিম সাপ্লাই করতো চীনে। প্রথমে এই আফিম বিনা পয়সায় চীনের মানুষকে দেওয়া হয়েছিল এবং চীনের মানুষ যখন এই আফিমের নেশায় বুঁদ হয়ে যায়, তখন ইংরেজরা সেই আফিম পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে সেগুলো বিক্রি করতে থাকে, অর্থাৎ আফিম ব্যবসা শুরু হয়ে যায়। এইভাবে একটা লাভজনক ব্যবসায় পরিণত হয় আফিম। ভারতে যে জামশেদজি টাটা আছে, তিনি কিন্তু এই টাটার যে টিসকো কোম্পানি জামশেদপুরে বানিয়েছিলেন, তার আগে তিনি প্রায় 2 কোটি টাকা ভারত থেকে চীনে আফিম সাপ্লাই করে সেই টাকা কিন্তু উপার্জন করেন এবং তারপরে আরো প্রায় 8 কোটি টাকা শেয়ার তুলে তিনি এই টিসকো কোম্পানি তৈরি করেছিলেন। মূল বিষয় এটাই যে টাটা কোম্পানি, জামশেদজি টাটা, তিনিও কিন্তু তার কোম্পানি প্রতিষ্ঠা করার পূর্বে এই আফিমের ব্যবসা করতেন চীনে। তা অনেক কোম্পানি ব্যবসা করতো চীনে আফিমের ব্যবসা, তার মধ্যে ইংরেজরা প্রধান ছিলেন এবং ইংরেজরা উত্তরোত্তর যত দিন গেছে তত কিন্তু চীনে আফিমের সাপ্লাই তারা বাড়িয়ে গেছে এবং একটা সময় দেখা যায় যে চীনের প্রায় 95% মানুষ এই আফিমের নেশায় বুঁদ হয়ে যায়। ফলে চীনের সরকার বাধ্য হয়ে এই আফিম ব্যবসা বেআইনি ঘোষণা করে। কিন্তু বেআইনি ঘোষণা করলেও এই আফিম ব্যবসা বন্ধ করতে পারেনি চীন, কারণ চীনের যে প্রশাসক বর্গ, সরকারি আধিকারিক, তারাও এই আফিমের নেশায় বুঁদ হয়েছিল এবং সরকারি কর্মচারীর একটা বড় অংশ তারা এই দুর্নীতিমূলক আফিম ব্যবসার সাথে যুক্ত ছিল। ফলে চীনা সরকার চেষ্টা করেও এই আফিম ব্যবসা বন্ধ করতে পারেনি। এই আফিম ব্যবসাটা চলতো ক্যান্টন বন্দরের মাধ্যমে। তাই একটা সময় চীনের রাজা একজন কমিশনার লিন শেসু, তাকে এই আফিম ব্যবসা বন্ধ করার জন্য তাকে নিয়োগ করেছিলেন এই ক্যান্টন বন্দরে। কমিশনার লিন শেসু প্রথমে এসে ইংরেজ কুঠি যেগুলো ছিল কারখানা, তাদেরকে বলে যে আফিম ব্যবসা বন্ধ করতে হবে, চীনে আফিম ব্যবসা চলবে না। কিন্তু ইংরেজ কোম্পানি বা বণিকরা সেই কথা মানেনি। ফলে বাধ্য হয়ে কমিশনার লিন শেসু ইংরেজদের যে কুঠি বা কারখানা সেটা আক্রমণ করে এবং প্রায় 2000 পেটি আফিমের বাক্সকে বাজেয়াপ্ত করে এবং সেগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনার ফলে ইংরেজরা প্রচন্ড ক্ষুব্ধ হয় এবং তারা চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধকেই বলা হয় প্রথম আফিম যুদ্ধ বা প্রথম ইঙ্গো চীন যুদ্ধ। এই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয় চীন। ফলে ইংল্যান্ড চীনের উপরে নানকিং এর সন্ধি চাপিয়ে দেয় এবং বলে যে ক্যান্টন সহ আরো 5টি বন্দর চীনের উন্মুক্ত করে দিতে হবে এবং চীনে এই আফিম ব্যবসা এই
যুদ্ধের পর কিন্তু আরো বেড়ে যায়। ফলে একটা সময় কি চীন আবারও যুদ্ধ ঘোষণা করে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং শুরু হয় দ্বিতীয় আফিম যুদ্ধ। সেই যুদ্ধেও কিন্তু চীন হেরে গিয়েছিল। তার একটা প্রধান কারণ ছিল ইংল্যান্ডের সহযোগী ছিল ফ্রান্স। ফ্রান্স, ইংল্যান্ড এবং আরো কিছু দেশ একসাথে জোট বেঁধে এই দ্বিতীয় আফিম যুদ্ধ করেছিল। এখন ঐতিহাসিকরা প্রশ্ন তুলেছে, যেটা মূল বিষয়, যে এই আফিম যুদ্ধের মূল কারণ কি আফিমই ছিল? অনেকে বলছে হ্যাঁ, আফিমই ছিল মূল কারণ। কারণ আফিম যেভাবে চীনের মানুষের সর্বনাশ ডেকে এনেছিল, তাতে করে চীনের যে রাজা ছিলেন, সেই রাজা চেনসু, তিনি কি করেছিলেন 1837 সালে চীনে এই আফিম ব্যবসাকে বেআইনি নিষিদ্ধ ঘোষণা করেন। এর ফলে চীনে এই সমস্ত বিদেশি বণিকরা ক্ষুব্ধ হয় এবং কমিশনার লিন শেসু যে 2000 পেটি চা পুড়িয়ে আফিম পুড়িয়ে দিয়েছিলেন, তার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু এই যুদ্ধ বাধে এবং যুদ্ধ ঘোষণা করে চীনের বিরুদ্ধে বিদেশি শক্তিবর্গ এবং দেখা দেয় প্রথম আফিম যুদ্ধ। তা খালি চোখে দেখলে দেখা যায় যে আফিমই ছিল মূল কারণ, কিন্তু চীনের এক বিখ্যাত গবেষক ইমানুয়েল সু এবং ঐতিহাসিক ভিনাক, তারা বলছে আফিমই মূল কারণ ছিল না। নানা অছিলায় এই ইংরেজ শক্তি তারা চীনে কিন্তু তাদের আধিপত্য স্থাপন করতে চাইছিল যেন তেন প্রকারে। সেক্ষেত্রে তাদের সেই আধিপত্য স্থাপন করার পথে একটা অছিলা, একটা অজুহাত হিসেবে তারা আফিমকে ব্যবহার করেছিল। তাই এখানে বলা হয় যে দুর্বৃত্তের ছলের অভাব হয় না। যারা দুর্বৃত্ত, যারা দস্যু, তাদের কিন্তু ছলের অভাব নেই। তাই ইংরেজরা সেই ভূমিকা পালন করে। তারা এটাকে একটা অছিলা বা একটা অজুহাত হিসেবে আফিমকে ব্যবহার করে। আফিমের পেটি যখন নষ্ট করে দেওয়া হয় চীনে, সেটাকে অজুহাত হিসেবে খাড়া করে ইংরেজরা চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অ্যাকচুয়ালি যুদ্ধ বাধ্যই, এখানে আফিমটা মূল বিষয় হিসেবে ছিল না। পাশ্চাত্য শক্তিবর্গ যেন তেন প্রকারে চীনের উপরে আধিপত্য স্থাপন করতে চাইছিল, তার জন্য একটা যুদ্ধের প্রয়োজন ছিল। সেই যুদ্ধ বাঁধানোর একটা অজুহাত হিসেবে খাড়া করা হয় এই আফিমকে। তাই আফিম এখানে একটা কারণ ছিল ঠিকই, আফিম যুদ্ধের একটা কারণ ছিল আফিম, কিন্তু এটা মূল কারণ নয়, এটা আসল কারণ নয়। তাই সেই দিক দিয়ে দেখতে গেলে আফিমই কিন্তু একমাত্র কারণ ছিল না, এমনটা মনে করেন বিভিন্ন ঐতিহাসিক। তো এই সমস্ত দিক নিয়ে আলোচনা করতে হবে। আফিম যুদ্ধের কারণ কি ছিল, তার বিভিন্ন দিক আমি এই নোটসে তোমাদের সামনে তুলে ধরছি এবার অন স্ক্রিনে। ডিএসসিসি 15 20 নম্বরের প্রশ্ন, আফিম যুদ্ধের মূল কারণ কি আফিম ছিল, অথবা আফিম কি আফিম যুদ্ধের একমাত্র কারণ ছিল, অথবা আফিম যুদ্ধের কারণ, প্রেক্ষাপট বা প্রকৃতি আলোচনা করো। 20 নম্বরের প্রশ্ন উত্তরটি যেভাবে তোমরা লিখবে দেখো, আফিম বাণিজ্য চীনের বাণিজ্য পথ ও প্রকৃতিকে যেমন পাল্টে দিয়েছিল, তেমনি আফিমকে কেন্দ্র করেই একবার নয় পরপর দুইবার চীন যুদ্ধে জড়িয়ে পড়ে। আফিমকে কেন্দ্র করেই প্রথম ও দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ সংগঠিত হয়। 1830-এর দশকে আফিম ব্যবসার রমরমার ফলে চীনের প্রায় 90% মানুষ আফিমের নেশায় বুঁদ হয়েছিল। আফিমকে কেন্দ্র করেই ব্রিটিশ ঔপনিবেশিক হস্তক্ষেপ ক্রমশ আগ্রাসী চেহারা নেয়। চীনা সরকার কিংবা চীনা কোহং বণিকরা আফিম ব্যবসার কুফল সম্পর্কে বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীকালে যখন ভারত থেকে চীনে আফিম পাঠানোর পাশাপাশি চীনে আফিম চাষ ব্যাপকভাবে শুরু হয়, তখন চীন এই চাষে বাধা দানের চেষ্টা করে। প্যারা করে দেখো, চীনে রূপা বিনিময় মুদ্রার মাধ্যম ছিল। আফিম কিনতে গিয়ে চীনে মজুদ রূপাতেও টান পড়ে, ফলে চীনের আভ্যন্তরীণ অর্থনীতিতে যে বিরূপ প্রভাব ফেলে, তার ফলেই বাণিজ্যিক সাম্যাবস্থা বিঘ্নিত হয়। চীনের প্রশাসক লিন শেসু এই আফিম বাণিজ্যে বাধা দানের চেষ্টা করে, ফলে প্রথম ইঙ্গো চীন যুদ্ধ শুরু হয়। ইতিমধ্যে চীনে ইউনান, ফুকিয়েন, চেকিয়াং, ওয়াংটুং, হোচুয়ান অঞ্চলে আফিম চাষের সূচনা হয়েছিল। ইমানুয়েল সু বলেছেন 1834 থেকে 38 সালের মধ্যে চীনে বেআইনি আফিমের ব্যবসা সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল। আফিমের চোরাই ব্যবসা 1700 সাল থেকে শুরু হয়। 1800 সালে চীনে আমদানি করা আফিমের পেটির সংখ্যা ছিল 2000 পেটি। 1838 সালে সেটি 40,000 পেটিতে পৌঁছায়। 1838 সালে কার্লমার্কস চীনে আফিম ব্যবসা সম্পর্কে বলেছেন যে ঔপনিবেশিক আগ্রাসনে সামন্ততান্ত্রিক চীন আধা সামন্ততন্ত্রে পৌঁছেছিল। মাও সেতুং বলেন, চীনে বিদেশিরা আফিম ব্যবসাকে কেন্দ্র করেই প্রবেশ করে এবং হস্তশিল্পের ধ্বংসের মধ্য দিয়ে কম্প্রাডো বুর্জুয়া শ্রেণী সাম্রাজ্যবাদের দালাল হিসেবে আত্মপ্রকাশ করে। মাও সেতুং মনে করেন আফিম নয়, ঔপনিবেশিক বাণিজ্যে আধা সাম্রাজ্যবাদী চরিত্রে পরিণত হয়। প্যারা করে আফিম যুদ্ধে আফিমের কি ভূমিকা ছিল সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে।
ফেয়ার ব্যাংক মনে করেন আফিমের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না। আফিম অনুপ্রবেশের মধ্য দিয়ে আফিম একটি অশিলায় পরিণত হয়। নজরানা পদ্ধতি, কাউটাও ব্যবস্থা, বিদেশি শক্তিগুলির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা শেষ পর্যন্ত আফিম যুদ্ধে পরিণত হয়। আফিম যুদ্ধ সম্পর্কে তাং চুং দ্য টুরটন অ্যান্ড দ্য ড্রাগন গ্রন্থে বলেন, অবশ্যই আফিম বাণিজ্যে আফিম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আফিম বাণিজ্যে প্রাথমিকভাবে চীনের অর্থনীতিকে একেবারেই শেষ করে দেয়। পাশাপাশি চীনের সামাজিক জীবন, প্রথাগত সমাজ, মূল্যবোধ, নৈতিকতা, এমনকি ধর্মীয় পরম্পরাকেও ভয়ঙ্করভাবে আফিম আঘাত করেছিল। ইমানুয়েল শু এক্ষেত্রে উল্লেখ করেছেন যে জনগণের মাত্রাতিরিক্ত মাদকাসক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল, মাদকের সরবরাহকে তারা জাতীয় মূল্যেও অক্ষুণ্ণ রাখতে চেয়েছিল, যার ফলে আফিম সরবরাহের প্রতিরোধ গড়ে তুলতে চীনা অযথা বিলম্ব করেছে। তাং চুং বলেছেন, আফিমের আমদানি বৈধ অপেক্ষা অবৈধভাবে নিয়ন্ত্রিত হয়েছিল। ভারতীয় আফিম বন্যার মতো চীনে প্রবেশ করত। এমনকি পশ্চিমী দেশগুলির সঙ্গে তুরস্কের সঙ্গেও সুদূর প্রাচ্যের দেশগুলি চীনে আফিমের রপ্তানি করত। অন্তত আফিম যে শেষ পর্যন্ত যুদ্ধের কারণে পরিণত হবে সেটির প্রমাণ 1723 থেকে 35 খ্রিস্টাব্দে চীনের সম্রাট ইউ চেন এবং 1796 খ্রিস্টাব্দে চীনা সম্রাট চিয়াং চিং আফিমের ব্যবসাকে নিষিদ্ধ ঘোষণা করে। অথচ এই আদেশের কোনো প্রতিক্রিয়া চীনে অনুভূত হয়নি, কারণ আফিম রপ্তানির মাধ্যমে যেমন ব্রিটেনের শিল্পপতিরা বিপুল বৈভব লাভ করে, তেমনি চীনা জনগণও মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে পারেনি। একমাত্র পথ ছিল যুদ্ধ। প্যারা করে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে আফিমের একচেটিয়া ব্যবসা শুরু করে এবং আফিম চীনা বাজারে নিলামে বিক্রি শুরু হয়। ফেয়ার ব্যাংক বলেন, সরকারি কর্মচারীরা পর্যন্ত এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল এবং আফিম ব্যবসা বন্ধের জন্য যে জাহাজগুলি পাহারা দিত শেষ পর্যন্ত সেগুলির মাধ্যমেই চীনে আফিমের অবৈধ ব্যবসা শুরু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও জার্ডাইন ম্যাসেকার কোম্পানি, জামশেদজি জিজিভাই কোম্পানি চীনে একচেটিয়া আফিম ব্যবসা শুরু করে। ভারতীয় বণিকদের মধ্যে জামশেদজি, ঘনশ্যাম দাস বিড়লা, চামারিয়া ভাতৃদ্বয় চীনে আফিম ব্যবসা চালাতো। 1820 থেকে 25 খ্রিস্টাব্দের মধ্যে বেআইনিভাবে বাৎসরিক 9,704 পেটি, 1825 থেকে 30-এর মধ্যে 18,712 পেটি, 1830 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে 35,445টি পেটি চীনে বেআইনিভাবে পাঠানো হয়। লক্ষণীয় বিষয় হলো মাত্র 10 থেকে 15 বছরের মধ্যে বেআইনিভাবে 4 গুণ আফিমের পেটি চীনে প্রবেশ করে। প্যারা করে আফিম ছিল আসলে চীনে বিদেশি অনুপ্রবেশের একটি প্রচলিত মাধ্যম। অবিন্যস্ত চীনের অর্থনীতিকে বিদেশি কোম্পানিগুলি সামরিক চাপ সৃষ্টির মাধ্যমে কুক্ষিগত করে ফেলে। আফিম শুধু চীনের সামাজিক জীবনকেই ধ্বংস করেনি, চীনা শিশুরাও আফিমের নেশা করতে শুরু করে। আফিমের আমদানির মাধ্যমে চীনে মজুত রূপা বিদেশে পাড়ি দেয়। রূপা ও তামার বিনিময়ে হারের পরিবর্তন ঘটে। 1800 সালে 1 টিল রূপা সমান 1000 তাম্রমুদ্রা, যা 1 টিল রূপা সমান 2000 তাম্রমুদ্রাতে পরিণত হয়। 1828 থেকে 33 সালের মধ্যে ব্রিটেন চীন থেকে $29.6 মিলিয়ন মূল্যের রূপা রপ্তানি করে। ফলে সম্রাট তাং কুয়াং 1839 সালে আফিমের ব্যবসা নিষিদ্ধ করে। কেমব্রিজ অর্থনৈতিক ঐতিহাসিকরা চীনে আফিম বাণিজ্যকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। 1820 সাল পর্যন্ত কিন্তু আফিমের অবৈধ ব্যবসা, বিশেষ করে সরকারি পর্যায়ে দুর্নীতি ও চীনা জীবনে আফিমের ভয়ঙ্কর প্রতিক্রিয়ার ফলেই শেষ পর্যন্ত প্রতিবাদ ও বিরোধিতা যুদ্ধে পরিণত হয়। তাং চুং 1820 সালে আফিমকে কেন্দ্র করে সরকারি নিষেধাজ্ঞাকে আফিম যুদ্ধের কারণ বলেছেন। শেচেং মনে করেন, আফিম ছিল যুদ্ধের অছিলা মাত্র। চীনের প্রতি পশ্চিমী শক্তিগুলির মনোভাব শেষ পর্যন্ত যুদ্ধে পরিণত হয়। সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তিগুলি চেয়েছিল চীনের অর্থনীতিকে গ্রাস করতে, অথচ চীনে প্রচলিত মনোভাব ছিল আফিম নয়, যুদ্ধ নয়। প্রফেসর ফেয়ারব্যাংক বলেন, প্রথম ও দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধের মূল কারণ ছিল আফিম, অথচ আফিম একমাত্র কারণ ছিল না। এই যুদ্ধ বৈদেশিক শক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষায় চাপিয়ে দেয়, কারণ তারা জানতো চীনে আত্মরক্ষার কোনো ক্ষমতা নেই। প্যারা করে দেখো, বাণিজ্যিক আগ্রাসনে রাজনৈতিক চুক্তি সম্পাদন ও ভীতি প্রদর্শনের দ্বারা চাপ সৃষ্টি পাশ্চাত্য শক্তিগুলির পক্ষে ছিল পরিচিত মাধ্যম। আফিমের চাহিদা বৃদ্ধি চীনে আমদানির তুলনায় রপ্তানি বাণিজ্যের পরিমাণ হ্রাস করে। সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। কেমব্রিজ ঐতিহাসিকরা বলেন, অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি সামাজিক ও নৈতিক জীবনকে রক্ষা করতে দেরি হলেও শেষ পর্যন্ত গুরুত্ব পায়। জন কুইন্সি অ্যাডামস বলেন, ইঙ্গো চীন সম্পর্কের বিশ্লেষণে আফিমকে গুরুত্ব দেওয়া হলেও অন্য দেশ সম্পর্কে সরকারি মনোভাব ছিল আফিম যুদ্ধের মূল কারণ। প্যারা করে হিস্ট্রি অফ মডার্ন চায়না সিরিজ পুস্তিকায়
আফিম যুদ্ধকে চীনের প্রথম সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রামের মর্যাদা দেওয়া হয়েছে। একটি বিষয়ে ঐতিহাসিক ভিনাক, ফেয়ারব্যাঙ্ক এবং ইমানুয়েল শু একমত যে আফিম যুদ্ধের কারণ হিসেবে আফিম ছিল উপলক্ষ মাত্র। প্রাথমিকভাবে ব্রিটেন চেয়েছিল চীনের অর্থনীতিকে গ্রাস করতে ও আধা সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক কাঠামোটিকে চীনের উপর চাপিয়ে দিতে। ভারতের প্রসঙ্গে পিটার মার্শাল যে আধা সাম্রাজ্যবাদী আগ্রাসনের উল্লেখ করেছেন সেটি রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেই চীনকে পরিবেষ্টিত করেছিল। বেআইনি ব্যবসা ও চীনের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার ফল ছিল অবশ্যই চীনের দিক থেকে সর্বস্ব পণ করে প্রতিরোধের লড়াই। শেষ পর্যন্ত যুদ্ধ ছিল একমাত্র পথ, তাই আফিম ছিল সবলের অছিলা মাত্র, যা প্রমাণ করেছিল দুর্বৃত্তের ছলের অভাব হয় না। তো এই ছিল চীনে আফিম যুদ্ধের কারণ বা প্রথম ইঙ্গো-চীন যুদ্ধের কারণ বা প্রথম আফিম যুদ্ধের কারণ, বা আফিম একমাত্র কারণ ছিল কিনা। আফিম সংক্রান্ত যে প্রশ্নটি রয়েছে 20 নম্বরে, তার প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।